মনে হয় যে নজরুল এটা কি বললেন, কেমন অসভ্যের মতো কথা। একজন খুবই বিখ্যাত ব্যক্তি, তিনি এই গানটা গাইতে দিতেন না। ওই ঘর ভোলানো সুরে, ঘর ভোলানো সুরে। গজলের যে শায়ের বা পংক্তি বা কেউ বলছেন শ্লোক, কেউ বলছেন, আমি বলতে চাই চরণ, গানের চরণ বলি না, গানের চরণ বা কবিতার চরণ, কবিতার পংক্তি আর চরণের মধ্যে পার্থক্য আছে সম্ভবত। আমাকে সঞ্জিদা আপা এই কাজটা করার সময় বলেছিলেন এবং আমি খুব মনে রাখতে গিয়ে সেটা ভুলে গেছি। তো মানে জোড়াকে পংক্তি বলে বা জোড়াকে চরণ বলে, এরকম একটা ব্যাপার আছে। তো আমি এখানে পংক্তি চরণ এক করে দিয়েছি, কেননা আমি পরে আর কারোর সঙ্গে কোনো বিশেষজ্ঞের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলাম এবং তারা আসলে খুব একটা ডিসাইসিভ কিছু বলতে পারেননি। সেই জন্য আমার মনে হয়েছে যে একটুখানি স্বাধীনতা বোধহয় আমি নিতে পারি। তো গজলের যে বৈশিষ্ট্য, যেটা আমরা জানি যে একজোড়া লাইন থাকবে যার মধ্যে অন্তমিল থাকবে এবং গজল হওয়ার জন্য অন্তত 5 জোড়া শের থাকতে হবে এবং প্রত্যেকেই স্বতন্ত্র, প্রতি জোড়ার মধ্যে অন্তমিল থাকবে। এটা সম্ভবত একটা মানে বৈশিষ্ট্য, শারীরিক বৈশিষ্ট্য গজলের। কিন্তু গজল তো খালি দেহেই না, তাই না? অর্থাৎ এর তো ভেতরের, যেটাকে আমি প্রাণ বলবো আর কি, বাইরের চেহারাটা একরকম আর ভেতরটা, গজলের ভেতরটা কেমন হওয়া দরকার, কেমন হতে হয়, সেটা নিয়ে একটুখানি ভাবনা চিন্তা করা খুব দরকার। প্রাণের কথা বলছিলাম, গজলের প্রাণ অর্থাৎ বিষয়বস্তু দিক থেকে মূলত সুফিবাদকে ধারণ করে গজল। সুফি মতাদর্শে নির্মিত কাব্য। গজল সুরের মাধ্যমে প্রেমের প্রকাশ। এক কথায় যদি মানে গুগল সার্চ করি তাহলে এক কথায় যেটা আসে সেটা হচ্ছে প্রেমের গান। গজল প্রেমের গান। তো যাই হোক, প্রেম তো নানান রকমের। তো আপাত দৃষ্টিতে জাগতিক মানবীর প্রেম, এরপর তার ব্যাপ্তি বা গূঢ়তা নিয়ে যায় তাকে পরমাত্মার দিকে, পরমাত্মার সাথে মিলনের আকাঙ্ক্ষায়। অনেক ক্ষেত্রে আবার এটাও ঠিক বা এভাবেও বলা যায় যে আমরা আপনার মধ্যে স্রষ্টাকে খুঁজে পাওয়ার চেষ্টা করি, খুঁজে পাওয়ার চেষ্টা করি। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে রূপক এবং উপমা। গজলে বিপুল পরিমাণে রূপক এবং উপমার ব্যবহার আছে, যেটা নজরুল ভীষণভাবে বোধহয় মেনে চলেছেন। গুলবাগিচা, বুলবুলি অসংখ্যবার এসেছে নজরুলের গানে, যেটা বোধহয় পারস্যের বা উর্দু গজলে দেখা যায়। যা হোক, তো এই উপমা বা রূপক অর্থে বিভিন্ন শব্দ ব্যবহার করে গজলকে একটা নতুন চেহারা দেওয়ার যে চেষ্টা, গানের মধ্যে যে চেষ্টা, মানে এর ফলেই হয়তো একটা মানে কাব্য বা একটা গান গজল হয়ে ওঠে। গজলে কবির বক্তব্য সরাসরি ছুঁড়ে দেওয়া হলে তা প্রকাশের ভঙ্গিমায় রহস্য থাকে। রহস্য এই শব্দটা আমি ব্যবহার করছি। আমার মনে হয়েছে গজলের বাণীতে ভাব প্রকাশের কালে কবি ইচ্ছাকৃতভাবেই এক ধরনের ধাঁধার অবতারণা করেন। পাঠক বা শ্রোতার উদ্দেশ্যে কখনো সেই ধাঁধা প্রশ্ন আকারে ছুঁড়েও দিতে পারেন তিনি। সেই প্রশ্ন শ্রোতাকে ভাবতে বাধ্য করে। এক্ষেত্রে বলা প্রয়োজন, গজল গাইবার ঢং অন্যান্য ধারার গানের পরিবেশনার মতো নয় বা হওয়া উচিত নয়। গজলে কবি ও শ্রোতার মাঝে ভাব বিনিময়ের সেতু তৈরি করা প্রয়োজন হয়। সেতু যদিও একটা রহস্য, কিছু প্রশ্ন ছুড়ে দেওয়া এবং তার মধ্যেখানে একটা সেতু বলতে আমি একটা মিথস্ক্রিয়া, একটা ইন্টারঅ্যাকশনের কথা বলছি। যদিও আমি ওই যে দেখছিলাম যে জাভেদ ভাইয়ের কথাবার্তাগুলোও শুনছিলাম যে মুশায়েরাতে উর্দু গজলকাররা বা ফার্সি গজলকাররা তারা
যেভাবে শেয়ারগুলো পরিবেশন করেন, উপস্থাপন করেন বা আমার কথায় ছুঁড়ে মারেন, সেইটার সাথে কিন্তু বাংলার এই নজরুলের গজলের তুলনা করলে হবে না। আপাতত আমরা যেটা পাই সেটা কি, সেটা তার মানে একদম লিখিত গান, সেইখানেই তার ধরনেই আমার এটা মনে হয়েছে। আর যেহেতু ওই মুশায়েরার ব্যাপারটা আমার শোনা হয়েছে, পড়া হয়েছে, তাতে আমার মনে হয়েছে যে মাথার মধ্যে হয়তো নজরুলের এই ভাবনাটা থাকতেও পারে। তো ওই যে প্রশ্ন ছুড়ে দেওয়ার যে প্রশ্নটা তুললাম আমি, কবি নিজেই উত্তর দেন, সেই প্রশ্নের উত্তর দেন, কিন্তু যে ভাষার ব্যবহারে জবাব দেন তার রহস্যের কুয়াশায় ঢাকা থাকতে পারে বা নাও পারে। কখনো হয়তো সেই জবাবটা অতি সাধারণ কোনো বাক্য বা কবির উপলব্ধির প্রকাশ, যা হয়তো শ্রোতার ভাবনার মধ্যেই ছিল না। এটাই মজাটা, মানে এমন কোনো একটা জবাব উনি নিজের প্রশ্নেরই উত্তর হিসেবে দিচ্ছেন, যেটা তার একান্ত ব্যক্তিগত উপলব্ধি হতে পারে বা কোনো অতি সাধারণ উপলব্ধি হতে পারে, কিন্তু শ্রোতা বা পাঠক তারা হয়তো ওইটার জন্যই অপেক্ষা করছিলেন না। অর্থাৎ এখানে একটা ধাক্কা, একটা চমক হয়তো অপেক্ষা করে। কবিতার দুঃখ, ব্যথা, না পাওয়ার বেদনা, পরম বিরহের আর্তনাদ, এমনকি কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত প্রেমানন্দ যথাযথ শব্দ ব্যবহারে নিপুণ কৌশলে ব্যক্ত করেন। এবং এই যে প্রশ্নের কথা, আমি এই প্রশ্ন কি প্রশ্ন, প্রথম লাইনেই অনেকগুলো গানে প্রশ্নগুলো পাওয়া যায়। আমি তার একটা তালিকাও করে ফেলেছি। যেমন ধরেন, কে বিদেশি বন উদাসী, এই গানটা তো আপনারা বোধহয় সবাই শুনেছেন, খুবই জনপ্রিয় এক সময়কার, এখনও ভীষণ জনপ্রিয় হিসেবেই। কে বিদেশি বন উদাসী, বাঁশের বাঁশি বাজাও বনে। কে, প্রশ্নটা এখানে কে, বিদেশি তুমি কে, যে কিনা বাঁশের বাঁশি বাজাও। সুর সোহাগে তন্দ্রা লাগে, কুসুম বাগের গুল বদনে। মানে খেয়াল করেন এখানে ওই যে অন্তমিল আছে এবং ভীষণ ছন্দময়, শব্দের নির্বাচন অত্যন্ত কি বলবো, সুনিপুণ। কে বিদেশি, প্রশ্নটা কিন্তু ছিল বিদেশি তুমি কে, সে কে। পরের শেরে যাচ্ছি। ঝিমিয়ে আসে ভোমরা পাখা, জুথির চোখে আবেশ মাখা, কাতর ঘুমে চাঁদিমা রাকা, ভোর গগনের দরদালানে, দরদালানে ভোর গগনে। খুব মজা, মানে গান হিসেবে এটা আরও সুন্দর। লজ্জাবতীর লুলিত লতায় শিহর লাগে পুলক ব্যথায়, মালিকা সম বধূরে জড়ায়, বালিকা বধূ সুখ স্বপনে। এখানে কিন্তু খুবই উল্লেখ্য যে প্রত্যেকটা শের কিন্তু মানে জোড়া কিন্তু স্বতন্ত্র, যদিও পুরোটার মধ্যে একটা গল্প আছে। পুরোটার মধ্যে গল্প থাকলেও আলাদা করে যদি আপনি পড়েন এর অর্থ পাবেন, আপনি অর্থ করা সম্ভব। পুরোটা একসাথে করলে তো একটা অন্যরকম অর্থ হয়, কিন্তু সেটা বুঝতে কষ্টকরও হয়। আমার অন্তত কষ্ট হয়েছিল, আমি বইটা আনতে ভুলে গেছি। এই গানটার ভাব সন্ধান করেছি আমরা বইটাতে। বৃথাই গাঁথি কথার মালা, লুকাস কবি বুকের জ্বালা। আচ্ছা, এখানে আরেকটা উল্লেখযোগ্য বিষয়, সেটা হলো যে ওটাকে কি বলে, তাখাল্লুস বলে বোধহয়, না তাখাল্লুস মানে ভনিতা, সেই বিষয়টাও এখানে উপস্থিত। এই কথাটা বলা হয়নি, সব গজলে না অবশ্য। এবং এই ভনিতাতে কবি কিন্তু তার নাম লেখেননি, অর্থাৎ নজরুল কহেন বা এরকম কিছু না। এখানে কবি, উনি কবি শব্দটা ব্যবহার করেছেন বেশ কিছু কবিতায়। বৃথাই গাঁথি কথার মালা, অর্থাৎ এতক্ষণ যে এত কথা বললেন হয়তো সেই কথাই বলছেন। লুকাস কবি বুকের জ্বালা, কাঁদে নিরালা বংশীওয়ালা, তরি উতালা বিরহী মনে। এই যে অন্তমিলের কথাটা যখন এসেছিল, মনে প্রথমে শুরু হয়েছিল বনে দিয়ে, তারপর গুলবদনে, তারপর গগনে, স্বপনে, শেষে মনে। মাঝের লাইনগুলোতে অবশ্য
অন্তমিল, জোড়া জোড়া অন্তমিল নাই এখানে, ওইটা মানা হয়নি। তবুও এখানে ভীষণ, আমার মনে হয় এটা খুব সুন্দর একটা কাব্য হয়েছে। এটা তার নিজস্ব স্টাইল হতে পারে, কিন্তু যেটা বলতে চাচ্ছিলাম যে ওই যে কে বিদেশি প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল, কে বিদেশি, এইখানে কিন্তু সেই বিদেশির পরিচয় পাওয়া গেল একদম শেষে এসে। ওই যে বলা হয়েছিল না, বাঁশের বাঁশি বাজাও বনে, সেই বাঁশিওয়ালা কিন্তু একদম শেষে আছে। সেই বাঁশিওয়ালাই কিন্তু কাঁদে নিরালা বাঁশিওয়ালা, তরি উতালা বিরহী মনে। তরি বলতে এখানে কবি নিজেই, ওই যে বৃথাই গাঁথি কথার মালা লুকাস কবি বুকের জ্বালা, সেই কবির বুকের ভেতরেই বাঁশিওয়ালা বাঁশি বাজাচ্ছে। সেই হচ্ছে ওই যে আপনার মনে কাউকে খোঁজার চেষ্টা, সেই দর্শনটা, সেটা কিন্তু এই গানটার মধ্যে, এই গজলটার মধ্যে আমি দেখতে পাই। কার নিকুঞ্জে রাত কাটায়ে আসলে প্রাতে পুষ্পচোর, আরেকটা গান কার নিকুঞ্জে। এই গানটা নিয়ে আমার একটা মানে একটুখানি বলতে মানে লোভ সংবরণ করতে পারছি না, আপনারা কিছু মনে না করলে আর কি। আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করি যখন, তখন মানে নজরুলকে আমরা তো এত ভালোবাসি, যাকে অনেক ভালোবাসি তাকে নিয়ে দু একটা খারাপ কথাও বলি, তাই না? মানে ভালোবাসার দাবিতে খারাপ কথা বলতে আমরা মাঝে মাঝে দু একটা গানে মনে হয় যে নজরুল এটা কি বললেন, কেমন অসভ্যের মতো কথা। হ্যাঁ, মানে অসভ্য বলতে আমরা খুব কথায় যেই শব্দটা ব্যবহার করি, খুব খেলো অর্থেই বলছি। তো এই কার নিকুঞ্জে রাত কাটায় আসলে প্রাতে পুষ্পচোর, এটা নিয়ে আমার একটা মানে স্মৃতি আর কি। একজন খুবই বিখ্যাত ব্যক্তি, তিনি এই গানটা গাইতে দিতেন না, মানে এটা এটা ভালো না। তো নজরুল খুব অশ্লীল, হ্যাঁ অশ্লীল একটা কি অসভ্যের মতো লিখে ফেলেছেন, কিন্তু খুব সুন্দর গান, খুবই সুন্দর গান। আমি পুরোটা পড়বো না। ওই ঘর ভোলানো সুরে কে গান গেয়ে যায় দূরে। এই দেখেন কে প্রশ্ন করছে, প্রথম লাইনেই প্রশ্ন। একটুখানি শোনাই, হ্যাঁ আচ্ছা খালি গলাতেই করি। ওই ঘর ভোলানো সুরে, ঘর ভোলানো সুরে কে গান গেয়ে যায় দূরে, কে গান গেয়ে যায় দূরে, ওই ঘর ভোলানো সুরে। এই যে ঘর ভোলানো সুরে, এটা গাওয়ার একটা কারণ হচ্ছে যে সুরের মধ্যে আমার মনে হয় যে আসলে ঘর ভোলানোর মতো একটা মাদকতা বোধহয় আছে। কে গান গেয়ে যায় দূরে, তার সুরের সাথে সাথে মোর মন যেতে চায় উড়ে, মোর মন যেতে চায় উড়ে, ওই ঘর ভোলানো সুরে। কে, এই কের উত্তর কিন্তু পরে আছে। তার সহজ গলার টানে সে ফুল ফোটাতে জানে,